আপনারা সবাই জানেন বিজ্ঞান এগুচ্ছে, বিজ্ঞান অগ্রসর হচ্ছে, মানুষ চাঁদে যাচ্ছে। The rest are more dead than alive. তার মানে হচ্ছে রক্তের কোনো বিকল্প তৈরি করা যায়নি। পরিসংখ্যান অনুযায়ী আমাদের একজন মানুষের রক্তের প্রয়োজন হয়। পরিসংখ্যানেও জীবদ্দশায় আমাদের প্রতি 3 জনের মধ্যে একজনের কোনো না কোনো সময়, সেজন্য আজকের যে অনুষ্ঠান তার মূল লক্ষ্য হচ্ছে যে ধন্যবাদ জানানো, যারা রক্তদান করেন তাদেরকে উদ্বুদ্ধ করা। তারা যদি আমরা আমাদের নিজেদের পরমাত্মার মধ্যে একবার সম্পূর্ণ পরিবার কল্যাণ দপ্তর ত্রিপুরা সরকার বিশেষ সম্মাননা প্রদান। জাতীয় স্বেচ্ছা রক্তদান দিবস উদযাপন 1 অক্টোবর 2021। ত্রিপুরা রাজ্যে স্বাস্থ্য পরিষেবার অপরিহার্য অঙ্গ রক্ত সঞ্চালন কর্মসূচিতে 2021 ত্রিপুরা রাজ্যে স্বাস্থ্য পরিষেবার অপরিহার্য অঙ্গ রক্ত সঞ্চালন কর্মসূচি রিপ্লেসমেন্টের মাধ্যমে সেটাকে লাগু করুন। 50% রিপ্লেসমেন্ট হওয়া দরকার। এটাতে দেখুন 7,500, 40,000 ও 7,000 কত পার্সেন্টেজ হলো। আর অন্যান্য স্টেটে দেখুন আমাদের কাছে বেশি হলে অন্যকে দান করে দেবো, অন্য স্টেটকে দিয়ে দেবো, তার আপত্তি কি? ত্রিপুরা দিতে জানে। আজকে সুভাষিস বাবু বলছিল একসময় কলকাতা থেকে আসতো ফ্লাইটে, আমরাও পাঠিয়ে দেবো ফ্লাইটে, যাও ফ্রিতে ত্রিপুরার লোক রক্তদান করেছে স্টেট। তখন ত্রিপুরার মানুষের এই মহৎ দানের বিষয়ে পুরো দুনিয়া জানে। দেখো ত্রিপুরা নিজেকে সামলিয়ে অন্যকে জীবন দান করছে, মুম্বাইতে পাঠাচ্ছে, দিল্লিতে পাঠাচ্ছে। আমরা এত স্বেচ্ছায় রক্তদান করার পরেও বাইরের রাজ্যকে দিতে তার জন্য পারছি না, কারণ আমরা ইনস্টিটিউশনাল সিস্টেমটা সঠিক না। এই জায়গা এস্টাবলিশ করে নেব, দেখবেন তখন আমরা আবার এখান থেকে ফ্লাইটে আমাদের ব্লাড নিয়ে যাবো অন্য স্টেটে। কারণ রক্ত তার আপনি বছরের পর বছর রাখতে পারবেন না, তার একটা সময়সীমা থাকে। ওই জায়গাতে যখন আমরা যাব, তো ত্রিপুরার নাম আরো বেশি, ত্রিপুরার ছোট্ট রাজ্য হতে পারে, কিন্তু ত্রিপুরার হৃদয়, ত্রিপুরার মানুষ যে স্বেচ্ছায় রক্তদান করে, তার পরিণাম অন্য রাজ্যের মানুষকেও সে রক্ত দান করে, তখন ত্রিপুরার নাম হবে আরে ত্রিপুরা। মহৎ বিষয়ের জন্য আমার ত্রিপুরাকে চেন। আগে একটা মানসিকতা ছিল সব খালি ত্রিপুরার কমি, তাকে চিনিয়ে ত্রিপুরাকে চেনা। ত্রিপুরাতে না খেয়ে মানুষ মরে গেছে, তার লোকে কেন্দ্রের প্রধানমন্ত্রী ঘোষ আন্দোলন হয়ে গেছে। নিজের বাড়িতে যদি গরিব হই, যে সকালবেলা একবেলা ভাত না দিতে পারে, মা বলে দেয় বাইরে গিয়ে কিন্তু বলবি না সকালে ভাত খাসনি। প্যারেন্টসটা আমাদেরকে দেখাশোনা করে। গ্রাম থেকে শহরের উৎপত্তি, শহর থেকে গ্রামের উৎপত্তি হয় না। কিষান থেকে ডক্টরের উৎপত্তি হয়, ডক্টরের থেকে কিষান হয় না। মাঝে মাঝে কিছু হয়ে যায়, ঠিক আছে, ডাক্তারবাবুরাও ক্ষেত করেন, কিন্তু ওই সময় তার কাছে সুযোগ হয় না, এত বড় ব্যস্ত জীবন হয়ে যায়। আমি যখন টিএসআর ক্যাম্পের মধ্যে যাই, জিজ্ঞাসা করি, তখন দেখি যে কে কে কিষান পরিবার থেকে হাত তোলে, তো 99% হাত তোলে যে কৃষক পরিবার থেকে। মানে কৃষক অন্ন দেয়, সিকিউরিটি। আজকে যেটা আমি বলছিলাম যে হয়তোবা বিপ্লব দেবের যখন জন্ম হয়েছিল, যখন ছোট ছিল, তখন ত্রিপুরাতে বহু লোক
তার মা শিখিয়ে দিত যে সকালে ভাত খাওনি তো বাইরে গিয়ে বলবে না। আজকে কোনো মাকে বলতে হবে না, কারণ কি নরেন্দ্র ভাই মোদী কোভিডের পরিস্থিতির মধ্যে যারা গরিব থেকে গরিবতর আছে, অন্তোদয় পরিবার, বিপিএল পরিবার, প্রায়োরিটি হাউস হোল্ড, প্রতি ব্যক্তি 5 কিলো করে চাউল ফ্রি, প্রায় 6.5 লাখ পরিবার। তারপর 2 টাকা করে যেটা ওনার পাওনা সেটা তো পাচ্ছি কিলো, সেটাও বন্ধ করা হয়নি। তারপরে মুখ্যমন্ত্রীর যে প্যাকেজ সেটাও পেয়েছে। তারপর 1000 টাকা করে 7.5 লাখ লোকের কাছে সেটাও পেয়েছে। রক্তদানের সঙ্গে সঙ্গে মায়েদেরকে, বোনদেরকে সুস্থ রাখা, আর যেটা জেকে সিনহা বলছিলেন যে এখনো আয়রনের কমি হয়, তার জন্য আমাদের বোনেদের, মায়েদের বিভিন্ন উপসর্গের শিকার হতে হয়। তার থেকে কিভাবে বের করা, তার বিভিন্ন যোজনা কেন্দ্র এবং রাজ্য সরকার সময় সময় নিয়ে থাকে, আর সেটাকে সমূলে কিভাবে উৎখাত করা যেতে পারে ছোট ছোট মাইক্রো ম্যানেজমেন্টের মাধ্যমে বিভিন্ন অর্গানাইজেশনগুলো। এখানেও এক্স কন্ট্রোল অর্গানাইজেশন রয়েছে, ওরাও এখানে কার্যক্রম ভাগ নিয়েছেন। তো টার্গেট নেওয়া ছোট ছোট মাইক্রো ইউনিটি। আমরা করোনার সময় আমরা দেখেছি একটা সময় যে প্রথমে জনতার কারফিউ, তারপর লকডাউন, তারপর মাইক্রো কন্টেনমেন্ট জোন। তার মানে কি ছোট ছোট জায়গাতে চলে আসা। প্রথম অসুবিধা ছিল ভাই কিভাবে ম্যানেজ করব, কিভাবে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করব, তার জন্য জনতার কারফিউ সিধা। তারপর লকডাউন, তার মধ্যে একটা সময় ছাড়া, আনলক, কন্টেনমেন্ট জোন, সব মাইক্রো ম্যানেজমেন্ট। মাইক্রো ম্যানেজমেন্টে গিয়ে সাকসেস এসছে, কিন্তু যাত্রায় কিন্তু মাইক্রো ম্যানেজমেন্টে যেতে পারি না। শুরুয়াত তো করেছে একসঙ্গে। যে কোনো একটা কর্মসূচি যখন কেন্দ্র বা রাজ্য সরকার আনে, তো সেটা সার্বিকভাবে নিয়ে আসে, আর ধীরে ধীরে সেটাকে মাইক্রো ম্যানেজমেন্টে নিয়ে যাওয়া। তবেই এই ধরনের সমস্যা থেকে সমাধান করা যেতে পারে। ওর জন্ম থেকে, ঠিক আছে, মাতৃবন্দনা যোজনার মাধ্যমে, মুখ্যমন্ত্রী মাতৃবন্দনা যোজনা আর প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার মাধ্যমে জন্ম থেকে শিশু আর মার সঙ্গে ভারত সরকার এবং ত্রিপুরা সরকার 10,000 টাকার একটা স্কিম নিয়ে থাকে। আর সেই স্কিমে আগে থেকেই সেই গর্ভবতী মায়ের সঙ্গে আশা কর্মীর সম্পর্ক, হেলথ কর্মীদের সম্পর্ক, সময় সময় চেক আপের সময় ডাক্তার নার্সদের সঙ্গে তার পরামর্শ, সেটা তো আছে ব্যবস্থার মধ্যে। যে শিশু জন্মগ্রহণ করেছে, ছোট থেকেই তার উপর যদি নজর রাখা হয় যে আয়রনের ডেফিসিয়েন্সি যাতে না হয়, বড় হওয়ার পর যখন গর্ভবতী হয় তখন তাকে আমরা আয়রন ট্যাবলেট, ফলিক অ্যাসিড, ভিটামিন এ এসব নিয়ে দৌড়াই তার পেছনে, ঠিক আছে। কিন্তু ছোট থেকেই শিশুর প্রতি যদি আমরা ধ্যান দিই, তো আপনি আপনি তার প্রভাব অনেকটা কমে যাবে। তো ওই জায়গায় গিয়ে মাইক্রো ম্যানেজমেন্ট করা, যে স্কিমটার বিষয়ে হেলথ প্রিন্সিপাল সেক্রেটারি বললেন যে মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব, সুস্থ কৈশোর যোজনা, শিশুদেরকে বা ছোটদেরকে সুস্থ রাখা,
আজকে আমি সেটা বলবো যেটা এই কার্যক্রমটা মহতি কার্যক্রম, উদ্যোগ, ভালো উদ্যোগ, সাকসেসফুলও হয়েছে। আর তার সঙ্গে সঙ্গে টার্গেট নেওয়া। দেখুন, জীবনে সাকসেস তখনই আছে যখন টার্গেট নেওয়া। ঠিক আছে, আয়রন আমরা দিতে থাকবো, শেষ হবে, আমরা দিতে থাকবো, কবে শেষ হবে কারোর কাছে কোন টার্গেট নেই। টার্গেট নেই তো সাকসেস আসে। পার্সেন্টেজ কিনতে থাকবেন, এই 50% করলাম, এই 60% হলো, 70% হলো, তো আগে যাওয়া। টার্গেটে নিয়ে আমাদের যোজনা চলছে। এবার দেখুন 15 ডেজের টার্গেট নিয়েছে এই যোজনার মাধ্যমে। ও যেটা জেকে সিনহা বলেন টার্গেট আমরা এতটা নিয়েছি, কিন্তু 13 লাখের মধ্যে প্রায় 13 লাখকে সেই ডোজ দিতে সক্ষম হয়েছে। কিন্তু চলে গেছে, ভাবা উচিত না, সেই জায়গায় যাওয়া উচিত না। আমরা যেভাবে সাবধানতা অবলম্বন করে চলছি, দুর্গাপূজার মূর্তি দেখবো, যাব, কিন্তু গ্রুপে নয়, একটু ডিস্টেন্স রেখে। নিজের জন্য ভালো, পরিবারের জন্য ভালো। আমি আশা করি আপনাদের আগামী দিনগুলো ভালো হোক, সুস্থ থাকুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবেদনটা আমার জিবি হসপিটালের ডাক্তারদের কাছে করেছিলাম, ওনারা সাড়া দিয়েছেন, স্বতঃস্ফূর্তভাবে বলেছেন যে আমরা আধা ঘন্টা করে নিজের জীবন থেকে দেবো, টেলিকনফারেন্সিং হোক, ভিডিও কনফারেন্সিং হোক। 33 বছর যাবত ওনার যে সার্ভিস পিরিয়ড, তো এবার কেন হলো? কোথা থেকে মানসিকতা? আমি তো বলিনি বল 15 দিনের টার্গেট নাও। হেলথের যে যারা অফিসার আছেন বা প্রিন্সিপাল সেক্রেটারি, ওনারাই সিদ্ধান্ত করেছে যে 15 ডেজ টার্গেট নেব আর 13 লাখে আমরা কভার করব। কোথা থেকে এসছে? কোভিডের সময় যখন আমরা মোকাবেলা করছিলাম, তখন টার্গেট নিয়ে কাজ করছিলাম যে আমরা এতটা স্যাম্পল নেব। এক সপ্তাহে আমরা 12,000 এমপ্লয়িদেরকে নিয়ে, অন্যান্য ডিপার্টমেন্টের থেকে সহযোগিতা নিয়ে বাড়ি বাড়ি গিয়ে জিজ্ঞাসা করবো, তার বাড়ির সামনে একটা চিট লাগিয়ে দেবো। তো হিম্মত হয়েছে, আরে কোভিডের সময় যদি পারি, এত ভয় হয়ে যাবে। তখন আমাদের কাছে ভ্যাকসিনেশনও ছিল না, ডোজও ছিল না, এখন পারবো না। তখন ওটা থেকে শিখে এখন ধীরে 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 টার্গেট নেওয়া শিখেছে। তো টার্গেট নেওয়াতে কোভিডের যে ডোজ আমরা দিয়েছি, ফার্স্ট ডোজ, এটাও लगभग 100%, 95% হয়ে গেছে। সেকেন্ড ডোজও 45% উপর হয়ে গেছে। তো আজকে ত্রিপুরা কোন একটা জায়গায় মানে সাকসেসফুল হওয়ার মন্ত্রটা শিখেছে। কোন ব্যক্তি কোন জায়গায় সাকসেসফুল তখনই হতে পারে যখন তার টার্গেট থাকে। আমরা ওই দিন গ্রুপ এগুলোর মধ্যে ল্যান্ড, ট্যাক্স, সোসাইটি, এগুলো স্বনির্ভর মানসিকতা তৈরি করে। আজকে সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে অ্যামাজনে কোনো বন বিক্রি করছে, কল্পনা করা যেতে পারে? কোথায় বাড়ি? গন্ডাচড়া, গঙ্গানগরে। ইন্টারন্যাশনাল মার্কেটে তার যে প্রোডাকশন বিক্রি হচ্ছে। মোহনভোগে কোনো বোন বেল থেকে জুস তৈরি করে বিক্রি করে, বেলের জুস এনে বলছে এখানে মোহনপুরে আমাকে দিয়েছে। কিভাবে তৈরি করলে? তো প্রসেসিং বললো কিভাবে করতে হয়। বেলের জুস, হালকা কালার, বেল দিয়ে জেম তৈরি করা, জেলি তৈরি করা, জুস তৈরি করা। ত্রিপুরা অনেক তেজ গতিতে এক স্বনির্ভর মানসিকতা নিয়ে যাচ্ছে। পরনির্ভর মানসিকতা কোনোদিন নেই কোনো রাজ্যকে, কোনো জাতিকে দাঁড় করাতে পারে। এই আমাদের রাস্তার মধ্যে দেখবেন, আমার সিএম হাউসের এখানে ধুম করে গাছগুলি আছে মোটা মোটা, বৃষ্টি হয়, তার মধ্যে আমি যখন হাঁটি দেখি যে পর গাছা প্রচুর।
পরবর্তী সময় এই পরগাছাগুলির কারণে, কারণ কি সমস্ত রসদটা এরা নিয়ে নেয়, তো গাছটাই মরে যায়। কিন্তু এই পরগাছা কোনোদিনই ছায়া দেয় না, ধুম করে গাছটা কিন্তু ছায়া দেয়। পরনির্ভরশীল মানসিকতা কোনোদিনই হি মানুষকে সাকসেস দিতে পারে না। তার জন্য আমি বলছিলাম যে যাত্রা, যে ভলেন্টারি স্বেচ্ছায় রক্তদান দিবস, আজকে স্বেচ্ছায় রক্তদান করবো। ত্রিপুরাতে স্বেচ্ছায় রক্তদান অলি গলিতে এস্টাবলিশ আছে, কাউকে বলতে হয় না। রক্তদান শিবির লাগালে অনেক সময় রাস্তায় কেউ যাচ্ছে, দেখতে রক্তদান শিবির, চলো আমি বিদে দেব, ত্রিপুরাতেই হয়। কলেজে যাচ্ছে, দেখছে রক্তদান শিবির, এসে বলছে স্যার আমিও দেবো, নিয়ে নিন। কিন্তু ইনস্টিটিউশনাল সিস্টেমে কেন রাখবো না, কেন রুটিনে থাকবে, কেন 50%, যদি 95% ইনস্টিটিউশনাল বার্থ সিজারিয়ান হয়, তো তাদের কাছ থেকে, পরিবারের কাছ থেকে 2 বোতল 3 বোতল ব্লাড কেন রাখবে না? আপনাকে লুকিয়ে রাখা ধুলার ঢাকা ধুয়ে সময় দেখি যে ব্লাড একটু স্বল্পতা হয়েছে, ঠিক আছে, আমাদের কাছে ব্লাড ব্যাংক কম নেই, 13টা আছে, 11টা তো গভর্নমেন্টের, 2টি প্রাইভেটে, তারপর 7টি আমাদের কাছে স্টক রাখার জন্য ব্যবস্থা আছে। আরো কিছু কিছু আমরা কাজ করছি। ত্রিপুরা ছোট্ট রাজ্য হিসাবে কম নয় ব্লাড ব্যাংক, আপনি হিসাব করে দেখবেন যে 13টা যদি ব্লাড ব্যাংক হয়, অন্য রাজ্যের একটা ডিস্ট্রিক্টে বরাবর 13টা ব্লাড ব্যাংক অন্য রাজ্যে এত পপুলেশন আছে কিনা, নেই। না দেখে আমি বলে দিতে পারি, গ্যারান্টি। ওই যে আমাদের একটা মানসিকতা একসময় তৈরি করে দেওয়া হয়েছিল যে আমাদের কাছে সবকিছু কমই আছে, সবকিছু নেই। সবকিছু আছে ত্রিপুরার কাছে, শুধু মানসিকতা ছিল। মানসিকভাবে গরিব রাখা, গরিব থাকা, গরিব মানসিকতা শিকার ছিল। আজকে আমার এই জিবি ডাক্তারই এত সাকসেসফুল অপারেশন করছে, মৃতপ্রায় ব্যক্তিকে জীবন দিয়ে দিচ্ছে। আগে জিবিতে না জিবিতে যাওয়া যেত না, রেফার করো কলকাতা চলো, চেন্নাইতে চলো, আজ রেফারেল কমে গেছে। মানুষ নিঃস্ব হয়ে যেত বাইরে অপারেশন করতে গিয়ে, বাড়ি ঘর দোকান পাট বিক্রি করে রাস্তায় বসে যেত। কালকে আমি রাত্রিতে আমার বাড়িতে, আমার বনমালীপুরের কিছু লোকের সঙ্গে বসেছিলাম, 50-60 জন। আমি তাদেরকে জিজ্ঞাসা করেছি এই সরকার আসার পর এখানে কার কার লোকসান হয়েছে বলুন। তো দেখলাম যে 85%, 90% বলছে লোকসান হয়। আমি বললাম সম্মান কার কার কমেছে আমার সামনে যারা বসে আছেন, যে 18 আগে আপনার সম্মান বেশি ছিল, এখন কমে গেছে। একজন সম্মানও বাড়বে। তার সঙ্গে সঙ্গে যখন জিজ্ঞেস করলাম সোশ্যাল সিকিউরিটি কি মনে হয় আগের চাইতে বেড়েছে না কমেছে, তো বলছে না আগের চাইতে এটাও ভালো হয়েছে। মহিলারা বলছে। তো তাহলে আপনার তো তার জন্য আজকে জিবি হসপিটালে চিকিৎসা করার পর যেখানে নিঃস্ব তো মানুষকে বাইরে গিয়ে, কালকে আমি বাড়িতে যাদেরকে ডেকেছি তার মধ্যে 7 জন দাঁড়িয়েছে যে আমাদের আর্থিকভাবে লোকসান হয়েছে।
আমার কিউরিওসিটি ছিল কেন আর্থিকভাবে লোকসান হয়েছে। তো একজনকে দাঁড়িয়েছে, জিজ্ঞাসা করলাম এই সরকার আসাতে আপনার কেন লোকসান হলো না আর্থিকভাবে? আপনার থেকে চাঁদা নিয়ে আমরা আপনার উপর জুলুম করা হচ্ছে আপনার ব্যবসা। তো বলছে আমি পেনশনার। আমি নিজে অসুস্থ হয়েছিলাম, আমার পরিবারের লোক অসুস্থ হয়েছিল, চিকিৎসা করার জন্য আমি বাইরে গিয়েছি। তার কারণে বড় মাত্রায় আমার যে একটা ছেলে না মেয়ের জন্য যাই, এবং যারা নাকি এখনো রক্ত দান করেননি উদ্ধ করা যাতে তারা আগামী দিনে রক্তদানে সামিল হন। স্বামী বিবেকানন্দের একটা কথা হঠাৎ আমার মনে হলো, একটা লাইভটা আছে না মানে ম্যাডাম একটু সাইড করুন। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.